শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাপা, আমি নাবিল বলছি। রাওনাফ তাকে কিছু বলতে না দিয়েই বলে ওঠে, বাবা শোনো, দুই ভাই বোন মাথা ঠান্ডা করে বসে থাকো, একদম মাথা ঠান্ডা রাখো, পড়াগুলো মনে রাখার চেষ্টা করো, সামারিগুলো দুজন মিলে আলোচনা করে নাও। আবার হাতে এখনো 40 মিনিট আছে, কিচ্ছু হবে না বাবা, আমি আসছি। স্বামী কি করছে? কাঁদছে। ওকে শান্ত করো, তোমার পাপার উপর বিশ্বাস রাখো, একটা ব্যবস্থা আমি করবই। রাওনাফ ফোন রেখে দেয়। নাবিল সায়মের দিকে তাকায়। বিশ্বাস করি নাবিল, আমি সত্যি সব গুছিয়ে নিয়েছিলাম। আমি কি করে বুঝবো ফাইল দুটো এভাবে অদল বদল হয়ে যাবে? নিশ্চয় এটা আমিরুন খালামনির কাজ। সে আমাদের টেবিল গুছিয়েছে সকালে। নাবিলের এবার বোনের ওপর খুব মায়া হয়। সে সায়মের মাথায় হাত বুলিয়ে বলে, তুই থাম, আজ আমি পরীক্ষা দেবই। আমার দৃঢ় বিশ্বাস, তুই যা তোর হলে যা। 5 মিনিট ধরে উর্বি জ্যামে আটকে পড়েছে। সে সিএনজি নিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিল। এখানেও জ্যাম। 10টা বাজতে আর মাত্র 30 মিনিট বাকি। ছেলে মেয়ে দুটো এখন কেমন করছে কে জানে। রাওনাফ বারবার ফোন দিচ্ছে। উর্বি তার লোকেশন জানিয়েছে। রাওনাফ এদিকেই আসছে। 2 মিনিট অপেক্ষা করে কোনো গতি না পেয়ে উর্বি সিএনজি ড্রাইভারকে বলে, ভাই আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি, একটা ছেলের গোটা একটা বছর নষ্ট হয়ে যাবে। আপা, আমি তো কিছু করতে পারবো না। সামনে তাকিয়ে দেখেন কত জ্যাম, অন্তত 40-45 মিনিট তো লাগবেই। এতক্ষণ? অসম্ভব। আচ্ছা, হেঁটে গেলে উত্তর হাই স্কুল এখান থেকে কত দূর? মানে কতক্ষণ লাগতে পারে বলুন তো? বেশি না পা, আধা ঘন্টারও কম। উর্বি মনে মনে হিসেব করে। আধা ঘন্টা মানে দ্রুত হেঁটে গেলে 25 মিনিটের মতো লাগবে। তার উপর একটা বাইক রাইডার পেয়ে গেলে তো কথাই নেই। সে ড্রাইভারকে বলে, ভাই আমি নামবো, আপনার কত হয়েছে? ড্রাইভার অবাক হয়ে বলে, 120 টাকা পা, হেঁটে যাবেন? না, দৌড়ে। উর্বি টাকাটা দিয়ে নেমে প্রায় ছুটতে থাকে। সে ঘামছে, তৃষ্ণায় তার গলা ফেটে যাচ্ছে। যুবকটি দেখছে একজন মেয়ে শাড়ি পরে আলুথালু হয়ে দৌড়াচ্ছে। মেয়েটির খোপা আলগা হয়ে এক্ষুনি খুলে যাবে। সে অবাক চোখে মেয়েটির মুখমণ্ডল অবলোকন করে। গোলগাল মায়াবী মুখশ্রী, রক্তিম হয়ে আছে সৌন্দর্য। ওপাশ থেকে মোটামুটি স্পিড দিয়ে বাইক চালিয়ে আসছিল যুবকটি। বাম দিক থেকে মেয়েটি হঠাৎ করে তার বাইকের সামনে চলে আসে। সে কিছু বুঝে ওঠার আগেই নিজেকে রাস্তার মাঝখানে আবিষ্কার করে। মুহূর্ত কেটে যায়। একটু দূরে রাস্তার ঠিক মাঝামাঝি পয়েন্টে বসে মেয়েটি তার শাড়ি ঠিক করছে আর আশেপাশে তাকাচ্ছে। লোকজন জড়ো হয়ে আছে। যুবকটির পরনে সেনাবাহিনী কর্মকর্তার পোশাক দেখে কেউই কিছু বলার সাহস পাচ্ছে না। যুবকটি উঠে দাঁড়ায়। তার হাঁটু ছিলে গিয়েছে, পায়ে ভীষণ যন্ত্রণা করছে। সে ধীর পায়ে উর্বির দিকে এগিয়ে যায়। পা থেকে মাথা পর্যন্ত উর্বিকে দেখে। উর্বি নিজের শাড়ি ঠিক করছে। যুবক তার দিকে তাকিয়েই থাকে বোকার মতো। ভদ্রমহিলার বয়স আন্দাজ করতে পারছে না। হাত ছিলে গিয়েছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, কপালেও আঘাতের চিহ্ন। যুবক বলে, আপনি ঠিক আছেন? দৌড়াচ্ছিলেন কেন? সুসাইড কেস? উর্বি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকায়। যুবকটি দাঁড়িয়ে আছে। উর্বি একবার তাকে দেখে, একবার তার বাইক। হঠাৎ বলে, আপনি তো ভালো স্পিড নিয়ে বাইক চালান, আমাকে 10 মিনিটের মধ্যে উত্তরা হাই স্কুল পৌঁছে দেবেন প্লিজ। যুবকটি হা হয়ে উর্বিকে দেখে। তার মনে হচ্ছে মেয়েটি এখনই কেটে ফেলবে। কেন্দ্রের সামনে ভিড় জমে গিয়েছে। একজন আহত মহিলা সিকিউরিটি গার্ডের সাথে সমানে তর্ক করছে। সে ভেতরে ঢুকবেই, কিন্তু সিকিউরিটি গার্ড পারমিশন ছাড়া এভাবে কাউকে কেন্দ্রে অ্যালাউ করতে পারে না। আর্মি যুবকটি মহিলার কর্মকাণ্ড কয়েক মুহূর্ত দেখে। কার জন্য এত মরিয়া হয়ে ছুটে এসেছেন উনি? ভাই বোন? সে এগিয়ে গিয়ে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে। সিকিউরিটি গার্ড তার এক কথায় রাজি হয়ে যায়। উর্বি যুবকটির দিকে একবার তাকিয়ে ভেতরে চলে যায়, তাকে ধন্যবাদ না জানিয়েই। আর মাত্র 7 মিনিট বাকি। যারা ভিড় করে নাবিলদের দেখছিল তারাও যে যার হলে প্রবেশ করতে শুরু করেছে। মাঠে দাঁড়িয়ে আছে নাবিল, সায়মী আর পুলিশ দুজন। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কয়েকজন বলে ওঠে, আরে আরে, এ কে? নাবিল সায়মী গেটের দিকে তাকায়। সব পরীক্ষার্থী তাকিয়ে দেখে একটা মেয়ে শাড়ি পরে হাতে একটা ফাইল নিয়ে ছুটে আসছে। মেয়েটা আহত, ঠোঁট কপাল বেয়ে রক্ত পড়ছে। মেয়েটি এদিকেই আসছে। আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েটি হাসছে। দর্শকরা সবাই অবাক হয়ে সেদিকেই তাকিয়ে দেখে।
আশ্চর্য, মেয়েটি হাসছে কেন? নাবিল তাকিয়ে আছে। কিছু শিক্ষক ও কৌতূহলী হয়ে উকি দিচ্ছে। নাবিলের হঠাৎ করে একটা দৃশ্য মনে পড়ে যায়। ছোটবেলায় তার মা তাদের স্কুলের গেটে ঢুকিয়ে দিয়ে যায়। পরে তার মনে পড়েছিল সে টিফিন বক্স দেয়নি। সে ঠিক একইভাবে দৌড়াতে দৌড়াতে আসে। তার মুখে ছিল প্রশস্ত হাসি। দুটো দৃশ্যই প্রায় একই রকম। রাউনাফ গেটের কাছে গাড়ি থামিয়ে বাইরে নামে। লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। সে ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখে উর্বি একটা টুলের ওপর ভাবলেশীন হয়ে বসে আছে। খোলা চুল, শাড়ি আলোথালো হয়ে আছে। আহত উর্বিকে দেখে চমকে যায় রাউনাফ। দ্রুত গিয়ে উর্বির সামনে দাঁড়ায়। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এ কি হাল তোমার? কি হয়েছে? ওরা কোথায়? তুমি অ্যাক্সিডেন্ট করেছো? আমি ঠিক আছি, একেবারে ঠিক আছি। নাবিল, শর্মি যে যার হলে ঢুকেছে, আর চিন্তা নেই। হাঁপাতে হাঁপাতে এক নাগাড়ে বলে উর্বি। রাউনাফ দেখছে উর্বির কথা জড়িয়ে যাচ্ছে। তুমি চলো, তুমি ঠিক নেই, তোমার ফার্স্ট এড দরকার, চলো। যাবো, আগে কিছুক্ষণ বসি, এখানে খুব ক্লান্ত আমি। রাউনাফ উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উর্বির পাশে বসে পড়ে। মুহূর্ত কেটে যায়। উর্বি আশেপাশে তাকায়। কাউকে খুঁজছো? জানেন, আজ এক লোক আমার সাহায্য করেছিল এখানে আসতে। আমার তাড়াহুড়ো তাকে ধন্যবাদ জানাতেও ভুলে গিয়েছি আমি। ও এই ব্যাপার। তারপরে যদি দেখা হয় দিয়ে দেবো না হয়? আবার কিভাবে দেখা হবে? পৃথিবীটা গোল, দেখা হতেই পারে। উর্বি একটু পরপর চিৎকার দিয়ে উঠছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত। ওষুধ লাগাতেই পুড়ে যেতে চাইছে। রাউনাফ নার্সের থেকে ওষুধ কেড়ে নিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, দেখি আমাকে দাও। সামান্য ওষুধ লাগাতেও এত হিমশিম খাচ্ছ? স্যার, ম্যাম বারবার নড়ছে। আচ্ছা আমি দেখছি। রাউনাফ এসে উর্বির সামনে বসে। উর্বি আর্তনাদ করে বলে, হয়েছে, অনেক হয়েছে, আরো ওষুধ লাগাতে হবে না, এমনিই সেরে যাবে। চুপ করে বসো, নড়লে আরো বেশি ব্যথা পাবে। আরে আমি বলছি আপনাকে, আমার ক্ষত এমনিতেই সেরে যায়। আগে ব্যথা পেলে কিংবা ছিঁড়ে গেলে আমি একটু বন পাতার রস লাগিয়ে নিতাম, ব্যাস চলে যেত। একটা বন পাতার রস লাগানোর মতো ক্ষত নয়। আর বন পাতা কি? রাউনাফ অবাক হয়ে তাকিয়ে আছে উর্বির দিকে। আছে একটা জংলি পাতা, দেখাবো আপনাকে। রাউনাফ উর্বির ব্যান্ডেজ করে দেয়। আজ তোমার স্ট্যামিনা দেখে আমি অবাক হয়েছি। না মানে হুটহাট জ্ঞান হারিয়ে ফেলো কি না আবার? নিচু স্বরে রাউনাফ বলে। উর্বি জবাব দেয় না। তোমার এবারের চাকরিটা বোধহয় আমার জন্য চলে যাবে মৃদুলা উর্বি, আমার বাচ্চাদের জন্য। উর্বি মাথা নিচু করেছিল। সে কথার উত্তর না দিয়ে বলে ওঠে, আচ্ছা, ওদের তো 3 ঘন্টা পরীক্ষা, সময় তো হয়ে গিয়েছে, আনতে যাবেন না? যাব। তুমি এখানে শুয়ে রেস্ট নাও, এখন তো হাঁটতেও পারবে না। কিছুক্ষণ থাকো, আমি ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে তোমায় নিয়ে যাব। উর্বি মাথা নাড়ায়। রাউনাফ কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করতে থাকে। উর্বি তার দিকে তাকায়, বলে ওঠে, কিছু বলবেন? থ্যাঙ্কস মৃদুলা উর্বি। বাক্যটা উচ্চারিত হতে যতক্ষণ সময় লেগেছে, রাউনাফের কেবিন থেকে বেরিয়ে যেতে তত সময় লাগেনি। উর্বি বসে থাকে চুপচাপ, মেঝের দিকে দৃষ্টি দিয়ে। রাউসানারার টেনশন হচ্ছে খুব। সে যে উর্বি বের হলো এখনো আসছে না। ফোন দিলেই বলছে এসে জানাচ্ছি। ফোনে বললে কি অসুবিধে? এদিকে সামিউল বাড়িতে নেই। অন্তরাও কেমন হাঁসফাঁস করছে। মেজ বউ তো চট্টগ্রাম। রওশনারা খুব একটা বেশি হাঁটাহাঁটি করতে পারেন না, তবে আমিরুনকে দিয়ে বারবার খোঁজ নিচ্ছে। নাবিল শারমির পরীক্ষা কেমন হয়েছে কে জানে। টেনশনে সব ভুলে যায়নি তো। রাউনাফ গেটের কাছে দাঁড়িয়ে আছে। একে একে সবাই এক্সাম দিয়ে বের হচ্ছে। তার ছেলে মেয়ে দুটোকে কোথাও দেখা যাচ্ছে না। সে বারবার ঘড়ি দেখতে থাকে। হঠাৎ দূরে দেখতে পায় নাবিল শারমিকে। ওরা এদিক ওদিক দেখছে। তাদের পাপাকেই খুঁজছে সম্ভবত। রাউনাফ গলার স্বর উঁচুতে তুলে ডাকতে থাকে তাদের। নাবিল শারমি তাদের পাপাকে দেখতে পায়। দুজনেই প্রায় দৌড়ে আসে। কি হয়েছে? কেমন হয়েছে? সবকিছু আনসার করেছো তো? ঘাবড়ে যাওনি তো? আরে পাপ্পা, একটা একটা করে জিজ্ঞাসা করো। আমার এক্সাম খুবই ভালো হয়েছে পাপ্পা। নাবিল, তোর কেমন হয়েছে? শারমি জিজ্ঞেস করে নাবিলকে। এক্সাম কেমন হয়েছে সেটা রেজাল্টেই বুঝবি, জ্ঞান জ্ঞান করিস না। আজ তোকে বাড়ি গিয়ে বোঝাচ্ছি, বেকুব মেয়ে একটা। দাঁত খিচিয়ে বলে নাবিল। শারমি মুখ কালো করে বলে, একে তো নিজের জিনিস নিজেই কাবি করতে পারিস না, তার উপর আমাকে বকছিস। ভুলের জন্য আমি কি করে বুঝবো ফাইল দুটা অদল বদল হয়ে যাবে? রাউনাফ তার ছেলে মেয়েকে থামিয়ে দিয়ে বলে, ব্যাস ব্যাস ব্যাস, এনাফ। এখন বাড়ি চলো, নিজেদের আরো স্মার্ট এবং স্মার্ট বানাতে হবে, বুঝলে? ওঠো, গাড়িতে ওঠো, আব্দুল তোমাদের নিয়ে যাবে। কেন পাপা, তুমি যাচ্ছ না? জিজ্ঞেস করে নাবিল। না, তোমার আন্টিকে হসপিটাল থেকে পিক করতে হবে।
ওখানে তার ড্রেসিং হয়েছে। বেশ তো, আমরাও চাই, চলো। সায়মী বলে ওঠে। রানব সায়মের দিকে অবাক চোখে তাকায়। চলো পাপ্পা। আন্টি, দেখলাম খুব আঘাত পেয়েছে, তাড়াহুড়োতে কিছু জানতে পারলাম না, কি হয়েছিল পাপ্পা? বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে দৌড়াতে গিয়ে। নাবিল তার পাপার মুখের দিকে তাকিয়ে থাকে। ব্যস্ত রাস্তায় কেউ শাড়ি পরে দৌড়ায়? এই মহিলাকে নাবিলের কখনোই স্বাভাবিক মনে হয়নি। এই মহিলা সত্যিই অস্বাভাবিক। সবাই উর্বির দিকেই তাকিয়ে আছে। এদিকে যে দুজন পরীক্ষার্থী দাঁড়িয়ে আছে সেদিকে কারো হুঁশ নেই। রওশনারা চেঁচিয়ে বলে, এ কি হাল, কি হয়েছে বৌমার? মা কিছু হয়নি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে আমি। উত্তর দেয় উর্বি। এটা ছোট অ্যাক্সিডেন্ট? কখন হলো, কিভাবে হলো? মা এটা কিন্তু ঠিক না, দেখছেন দুজন পরীক্ষার্থী দাঁড়িয়ে আর আপনি আমায় নিয়ে পড়ে আছেন। রওশনারা লজ্জিত ভঙ্গিতে হাসে, বলে, ওদের পরীক্ষা কেমন হয়েছে তা আমি জানি, ওরা রাউন্ড অফ করিমের ছেলে মেয়ে। উর্বিকে রাউনফ বলে। আচ্ছা এখন তুমি রেস্ট নাও। উর্বি মাথা নাড়ায়। রাউনফ তার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলে, শায়মির, নাবিল, তোমরাও ফ্রেশ হয়ে খেতে আসো, আমি টেবিলে অপেক্ষা করছি, তারপর কোয়েশ্চেন পেপারগুলো দেখবো তোমাদের। নাবিলও নিজের রুমে চলে যায়। উর্বি সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায়, কিন্তু পায়ে খুব ব্যথা। সায়মী এসে তাকে ধরে। দেখি আন্টি, আপনি আমার সাথে আসুন। উর্বি সায়মীর মুখের দিকে তাকায়। এই মেয়েটা তাকে ধরেছে। রওশনারা তাকিয়ে আছে সেদিকেই। তার কাছে এসে দৃশ্য ভীষণ ভালো লাগছে দেখতে। শর্মী উর্বির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এই মেয়ে, তুমি হাসছো কেন? উর্বি শর্মীর দিকে সরু চোখে তাকিয়ে বলে, কিছু না, এমনি। বলতে বলেছি আমি। ধমকের সুরে বলে উর্বি, জানো আন্টি, তোমাকে একেবারে মিশরের মমিদের মতন লাগছে, পুরো শরীরে ব্যান্ডেজ করা। দ্য মাম্মি রিটার্নস। খিক করে হাসতে থাকে শর্মী। উর্বি হেসে ফেলে। এই বাচ্চা মেয়েটা এত কথা জানে, অথচ প্রথম কেমন গম্ভীর সাজার ভান করে থাকতো। অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে উর্বি হাত নাড়িয়ে শর্মীকে কাছে টেনে নেয়। নিজের কোলের উপর মাথাটা রেখে চুলে হাত বোলাতে থাকে। শর্মীর সে আদরে কেমন শান্তি শান্তি লাগে। সে চোখ বন্ধ করে নেয়। কিশোরী অবুঝ মন কল্পনায় দেখে সে তার মায়ের কোলে শুয়ে আছে। কি নরম হাত, কি সুন্দর গন্ধ। যে হাতটা তার মাথায় বিলি কাটছে, সেটা কি চমৎকার আরাম দিচ্ছে। বিছানার ওপরে সেই দৃশ্যটা দেখে রাউনফ দাঁড়িয়ে পড়ে। তারপর নিশ্চুপ হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বিরক্ত করে না উর্বি আর শর্মীকে। আখতারুজ্জামান উর্বির দিকে তাকিয়ে বলে, গত রবিবার আসার কথা ছিল আপনার। আসলে এত ব্যস্ত? উর্বি নিচু স্বরে জবাব দেয়। গুড, ব্যস্ত থাকা ভালো, নিজেকে ব্যস্ত রাখা ভালো। এমনভাবে নিজেকে ব্যস্ত রাখুন যাতে সাইকিয়াট্রিস্টের কাছে আসার প্রয়োজনই না পড়ে। অবশ্য তাতে আমার ইনকাম কমে যাবে। আখতারুজ্জামান হো হো করে হাসতে থাকে কথাটি বলে। উর্বি চুপ করে বসে থাকে। আখতারুজ্জামান নড়ে চড়ে বসে। তারপর বলে, চলুন তবে শুরু করি। আজ আপনাকে কিছু টাস্ক দেব। উর্বির কাছে মনে হচ্ছে এই ব্যস্ত নগরীর সব থেকে সুন্দর স্থান হচ্ছে নীলক্ষেত। চারিদিকে শুধু বই আর বই। তার ইচ্ছে করছে বইয়ের রাজ্যে হারিয়ে যেতে। শর্মীর জন্য সে জাফর ইকবালের দুটো সায়েন্স ফিকশন নিয়েছে। সায়মীর জন্য কি কিছু নিয়ে যাবে? পরীক্ষা শেষ দুজনের। ওদের পরীক্ষার সময় সবাই ওদের কিছু না কিছু দিয়েছে, শুধু উর্বিই দেয়নি। আচ্ছা, হুমায়ুন আহমেদের কয়েকটা বই নেওয়া যায়। উর্বি কিছুক্ষণ ভেবে মনে মনে বলে, না বাবা থাক, ওই লোকের বই দিয়ে কাজ নেই। কিশোরী বয়সে ওই লোকের বই পড়লে মেয়েদের মাথা খারাপ হয়ে যায়। উর্বি ঘুরে ঘুরে দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজি শেষে কিছু না পেয়ে সে বই বাদ দিয়ে অন্য কিছু নেবে বলে ভাবে। কিন্তু কি দেবে? উর্বি আড়ংয়ে যাবে বলে ঠিক করে। সব বড় লোকের ছেলে মেয়ে, আড়ং থেকে কিনলে নিশ্চয়ই পছন্দ হবে। উর্বি ঘুরে ঘুরে সব দেখতে থাকে। প্রত্যেকটা জিনিসের প্রাইসটাকে চোখ বুলিয়ে সে সেটা যথাস্থানে রেখে দেয়। ঘুরতে ঘুরতে উর্বির চোখ আটকে যায় একটা ড্রেসে। অসম্ভব সুন্দর একটা ড্রেস, একেবারে সায়মীকে মানিয়ে যাবে। সায়মীর জন্য ড্রেসটা কিনে উর্বি জিন্স পয়েন্টের পাশ দিয়ে হাঁটতে থাকে। তার চোখ খোঁজাখুঁজি করছে নাবিলের জন্য কি নেওয়া যায়। হঠাৎই একটা পাঞ্জাবি দেখে সে দাঁড়িয়ে পড়ে। সে হাত বুলিয়ে দেখে পাঞ্জাবিটা একেবারে মসৃণ আর আরামদায়ক। উর্বির ইচ্ছে করছে এটাই নিয়ে নিতে। দেখে তো মনে হচ্ছে সাইজ ঠিকই হবে, কিন্তু প্রাইসটা আগে দেখে নিতে হবে। উর্বি উল্টে পাল্টে প্রাইস ট্যাগ খুঁজতে থাকে। এরপর স্টাফ এসে বলে, এনি প্রবলেম ম্যাম? আসলে এটার দামটা জানতে চাই, কোনো প্রাইস ট্যাগ খুঁজে পাচ্ছি না। ম্যাম, এটার প্রাইস জেনেও কোনো লাভ নেই, এটা অলরেডি সোল্ড আউট, সরি।
উর্বি বিষণ্ণ ভঙ্গিতে পাঞ্জাবিটার দিকে তাকায়। আপনি চাইলে নিতে পারেন, এটা আমি নিচ্ছি না। ভারী এবং হাস্কি পুরুষালী কণ্ঠস্বর। উর্বি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কণ্ঠটা কেমন চেনা চেনা লাগলো। ভদ্রলোক মুখে মাস্ক পরে আছেন। সরি, আমি বুঝতে পারছি না। আপনি আমায় বললেন? জি আপনাকে। এটা আপনি নিতে পারেন, আমি অর্ডার ক্যান্সেল করে ফেলেছি। লোকটা উর্বিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। উর্বির ভীষণ অস্বস্তি হচ্ছে। পাশ থেকে স্টাফ লোকটি বলে, তাহলে তো ভালোই হলো ম্যাম, এটার দাম মাত্র 2900 টাকা। উর্বি ভেবাচাকা খেয়ে যায়। 2900 টাকা মাত্র। লোকটা এখনো দাঁড়িয়ে। উর্বি মিনমিন করে স্টাফকে বলে, ঠিক আছে, আপনি এটা প্যাক করে দিন। স্টাফ লোকটি চলে যায়। উর্বি তার সামনে মাস্ক পরে থাকা লোকটিকে বলে, আমি কি আপনাকে চিনি? লোকটি হেসে ফেলে, বলে, চিনলেও চিনতে পারেন যদি আপনার মেমোরি ভালো হয়। এরপর সে মাস্কটি খুলে ফেলে। উর্বি তাকিয়ে আছে। এ তো সে যার বাইকে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি সেই লোক না? এই তো, আপনার মেমোরি তো দেখছি খুব ভালো। এভাবে একজন পথচারীর কথা মনে আছে। আপনাকে সেদিন তাড়াহুড়োয় ধন্যবাদ দিতে পারিনি আমি। আমার ছেলেমেয়ের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছিল আসলে। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? উর্বি হেসে মাথা নাড়ায়। যুবকটি অবাক হয়ে তার দিকে তাকিয়েই থাকে। উচ্ছ্বাস রাগে ফুঁসছে। উর্বি রাগে নাম্বারটা বন্ধ। বেয়াদবটা নাম্বার বন্ধ করে রেখেছে। নাম্বার বন্ধ করেই ভেবেছে তার থেকে পালাবে। এত সোজা? বোকা মেয়ে, আজীবন বোকাই থেকে যাবে। সামনে জাহাঙ্গীর। উর্বির ইচ্ছে করছে কোথাও পালিয়ে থাকতে। এই লোকটা তাকে পেলেই রাজ্যের মস্করা শুরু করে দেয়। উর্বির অসহ্য লাগে সেসব। সেদিন বাড়িতে গিয়ে সবার সামনে দাঁত বের করে বলে, ভাবি, নকশিকাঁথা কার জন্য বানাচ্ছেন? নতুন অতিথি আছে নাকি? তারপর রাওনাফের কানে ফিসফিস করে কি যেন বলল। অসহ্য। সে কি জানে না এ বাড়িতে অন্তরার বাচ্চা হবে? উর্বি পালাতে পারে না। জাহাঙ্গীর তাকে দেখেই চিৎকার দিয়ে ওঠে, ভাবি এদিকে আসুন, এদিকে। উর্বি আশ্চর্য হয়ে যায়। এটা তো হসপিটাল, এভাবে কেউ চেঁচায়? সে দাঁড়িয়ে পড়ে। জাহাঙ্গীরের পেছন থেকে জাহাঙ্গীরের স্ত্রী মিতা উকি দেয়, বলে, আরে ভাবি যে রাওনা ভাইয়ের সাথে দেখা করতে এসেছেন বুঝি? ব্যাস হয়ে গেল। এক রামে রক্ষে নেই, লক্ষণ তার দোসর। উর্বির কাছে জাহাঙ্গীরের থেকে তার বউকে বেশি ভয় হচ্ছে। এই মহিলার চোখ টিপি দিয়ে এমন এমন সব মজা করে উর্বির হাড় ঠান্ডা হয়ে যায় পুরো। সে মুখে হাসি আনার চেষ্টা করে বলে, কেমন আছেন আপনারা? সব ভালো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খবর কি? আমার কাছে এসেছেন কেন? দুজনে ঘুরতে যাবেন না তো? উর্বি বিব্রত হয়ে বলে, না মানে কিছু কেনাকাটা করতে এসেছিলাম। হসপিটাল কাছেই ছিল, তাই ভাবলাম আসি একটু। উনি বলেছিল আমার কিছু টেস্ট করাতে হবে। কেন কেন? কি টেস্ট ভাবি? কি ব্যাপার? দাঁত বের করে হাসতে হাসতে বলে জাহাঙ্গীরের স্ত্রী। উর্বি মিতার ইঙ্গিত বুঝতে পেরে প্রচন্ড বিরক্ত হয়ে যায়। সামান্য এই ব্যাপারটাকে নিয়েও এদের ডাবল মিনিং বের করতে হবে। কিছু না, কদিন থেকে জ্বর আসছে, আবার চলে যাচ্ছে, তাই আর কি। মিতা কোনো দিয়ে জাহাঙ্গীরকে খোঁচা দিয়ে বলে, কি হলো? আসল কথা বলো। জাহাঙ্গীর উর্বির দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, আমরা এসেছিলাম একটা কাজে। ওকে তো বলেছিলাম, ও হয়তো আপনাকে এখনো বলেনি। আমরা সবাই মিলে ট্যুরে যাচ্ছি। সেন্ট মার্টিন যাওয়ার সময় এটাই উপযুক্ত। আমরা 6 ফ্যামিলি যাচ্ছি, উইডাব বাচ্চা কাচ্চা। রানাপকে অনেক জোর করেও রাজি করাতে পারিনি। এখন যাচ্ছি চাচি আম্মার কাছে, সে পারবে। নিজের ঘরে এসেই নাবিলের চোখে পড়ে তার বিছানার ওপর একটি সুন্দর পাঞ্জাবি। সে হাত বুলিয়ে দেখে, ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি। কে কিনেছে? তার পাপা? পাপাই হয়তো। পাপা তো প্রায়ই কিছু না কিছু কিনে এভাবে রেখে যায়। নাবিলের বেশ পছন্দ হয়। সে পাঞ্জাবিটার সাথে সাথে পরে নেয়। একেবারেই মসৃণ। সত্যিই পাপার পছন্দ আছে। রাউনাফ নাবিলকে দেখে বলে, লুকিং গ্রেট বেটা। থ্যাঙ্কস পাপা। কখন নিলে? ভালো ব্র্যান্ডেড মনে হচ্ছে। নাবিল অবাক হয়। খাবার টেবিলে সবাই চুপচাপ। নাবিল বলতে থাকে, কখন নিলে মানে? এটা তুমি আমায় দাওনি? না তো, আমি দেইনি। তবে শর্মির পাশ থেকে বলে, এটা আন্টি কিনেছে তোমার জন্য ভাইয়া। আপুকে একটা ড্রেস দিয়েছে, ভীষণ সুন্দর। আমাকে দিয়েছে অনেকগুলো বই। নাবিল উর্বির দিকে তাকায়। উর্বি চুপচাপ খাচ্ছে। নাবিল কিছু বলে না। সেদিনের ঘটনার পর থেকেই উর্বিকে ভীষণ সমছে চলে সে। তবুও উর্বি দেওয়া পাঞ্জাবিটা পরে থাকতে তার ইচ্ছে করছে না।
তার ধারণা উর্বির দেওয়া পাঞ্জাবি পরে থাকা মানে উর্বিকে মাম্মা জায়গা দিয়ে দেওয়া। নাবিল তা করবে না। কিছু না বলে নাবিল উঠে নিজের ঘরে চলে যায়। উর্বি চুপচাপ খেতে থাকে। তার চোখ মুখ স্বাভাবিক, সবাই তার দিকে তাকিয়ে আছে। উর্বি স্বাভাবিকভাবেই খাচ্ছে। খেতে খেতে সবার দিকে তাকিয়ে বলে, এ কি আপনারা বসে আছেন কেন? খাচ্ছেন না কেন সবাই? শর্মি খাও। উর্বিকে রুমে কোথাও না পেয়ে রাউনাফ বারান্দায় চলে আসে। উর্বি অন্ধকারে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। উর্বি, রাউনাফের ডাক শুনে উর্বি চমকে ওঠে। ভয় পেয়েছো? আম সরি। তুমি এভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? এমনি। রাউনাফ কিছু বলার আগেই উর্বি বলে ওঠে, মিতা ভাবি ফোন দিয়েছে অনেকবার। আর বলো না, আমাকে পাগল করে ছাড়বে। এখন আবার মাকে ধরেছে। মা ওদের কেন লাই দিচ্ছে বুঝি না। 5 মিনিট আগে ফোন দিয়ে সব কনফার্ম করে ফেলেছে। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সে হয়তো চাচ্ছে তার ছেলে আর ছেলের বউ একে অপরের প্রেমে পড়ুক, তাই একটু নিরিবিলিতে পাঠাতে যাচ্ছে। উর্বির মুখে এমন কথা শুনে রাউনাফ বিব্রত হয়। কেসে বলে, আচ্ছা আমি যাই। হ্যাঁ। রাউনাফ রুমের ভেতরে চলে যায়। উর্বি মুখে আঁচল দিয়ে হাসতে থাকে। এত সামান্য কথায় এত লজ্জা কিভাবে পায় একজন পুরুষ? সে কি রাউনাফকে প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি? আজব লোক। হাসতে থাকে উর্বি। হাসতে হাসতেই তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। সে এক দৃষ্টে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। নাবিল চোখ বন্ধ করে বিছানায় উপর হয়ে শুয়ে আছে। ঘর অন্ধকার। রওশনারা এসে বাতি জ্বালিয়ে দেয়। নাবিল উঠে বসে। রওশনারার দিকে তাকিয়ে বলে, ও দাদু, তুমি এসেছো? কিছু বলবা? না, তোকে দেখতে এলাম, তোর সাথে একটু গল্প করতে এলাম। রওশনারা বসে পড়ে। নাবিল চুপ করে আছে। তোর কি রাগ পড়েছে? রাগ? আমি কেন রাগ করব? দাদু প্লিজ, ওনার গল্প করতে আসলে তুমি যেতে পারো। দাদু ভাই, একটা কথা বলতো। কি? উর্বিকে এতদিন ধরে দেখছিস, তোর কেন ওর উপর এত রাগ? নাবিল কোনো উত্তর দেয় না। রওশনারা বলতে থাকে, তুই ভয় পাচ্ছিস যে ওর অর্ণবকে তোদের থেকে দূরে সরিয়ে দেবে, তোদের মায়ের জায়গা নিয়ে নেবে? কেউ কি কারো জায়গা কখনো নিতে পারে দাদু? নাবিল ধীরে ধীরে বলে, তুমি কেন এমনটা করলে দাদু? পাপার সাথে ওনার বিয়েটা দেওয়াটা কি খুবই দরকার ছিল? না, দরকার ছিল না। পুরোটাই হয়েছে আমার খেয়াল খুশির জন্য। আমি মানি, কিন্তু আমি পরে অনেক ভেবেছি। উর্বির সাথে তোমার পাপার বিয়ে দেওয়াটা ছিল আমার সঠিক সিদ্ধান্তের মধ্যে একটি। তোমার পাপা খুবই ভালো মানুষ, আর উর্বিও একটি চমৎকার মেয়ে। ভালোই ভালোই মিলেমিশে গেলে কি হয় জানো তো দাদু? সব কিছু ভালো হয়ে যায়। এই সংসারটা কখনোই আর ছন্না ছাড়া হবে না, আমি নিশ্চিত। উর্বি হতে দেবে না। তুমি ওই মেয়েটার নামে অন্ধ হয়ে গিয়েছো দাদু। রওশনারা হাসে। অন্ধ ঠিক না দাদু, উর্বির মধ্যে আমি আরেকটা রওশান আরা দেখি। রওশানারা খুব ভালো কোনো মহিলা নন, সবাইকে সবসময় জোর জবরদস্তি করে রওশানারা। রওশনারা নাতির কথায় হাসে। বলে, তোমরা একদিন যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এ বাড়ি খালি হবে, আমি মরে যাব। তখন তোমার পাপার অবস্থা কি হবে তুমি ভেবেছো কখনো? জীবন এভাবে কাটতে পারে না দাদু। একজন কাছের মানুষ খুবই দরকার, নিজের মানুষ। একদিন তুমি বুঝবে দাদু, এখন তুমি এটা বোঝার পরিস্থিতিতে নেই। হ্যাঁ, সেজন্যই বুড়ো বয়সে এসে বিয়ে করতে হবে। আর তুমি বসে আছো কেন? তুমিও একটা বিয়ে করে নাও, নিজের লোক বানাও একটা। রওশনারা হেসে বলে, আমার জন্য তো তুমি আছোই দাদু, নিজের লোক। নাবিল হেসে ফেলে। ভাত খাবে না দাদু? তোমার নতুন মা তোমার জন্য টেবিলে ভাত বেড়ে রেখেছে। নাবিল আর চোখে তাকায়। রওশনারা হাসি চাপিয়ে বলে। নাবিল কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি কি আজ ওনার সাথে বেশি বাজে ব্যবহার করেছি দাদু? ওনাকে কি ভালো করে থ্যাঙ্কস বলা উচিত ছিল? মিথ্যে কথা বলবো না দাদু, তবে তুমি এমনটা না করলেও পারতে। হুট করে তোমার ওভাবে চলে আসা উচিত হয়নি। আমার কি তাহলে সরি বলা উচিত দাদু? রওশনারা তাকিয়ে আছে নাবিলের দিকে। নাবিল নরম হয়ে জানতে চাইছে। রওশনারা নাতির দিকে চুপ করে তাকিয়েই থাকে। নাবিল বলতে থাকে, কিন্তু আমি কখনোই আমার আম্মার জায়গায় অন্য কাউকে দিব না দাদু। আমি শর্মি আর শাইমি নই। ভাবি এদিকে আসেন, এদিকে। আপনি ভাইয়ের পাশে বসেন, পেছনে বসছেন কেন? উর্বি মিতার দিকে তাকায়, তারপর রোবটের মতো এসে রাওনাফের পাশে বসে। তারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গাড়িতে মিউজিক চলছে, সবাই হই হই করছে। চুপ করে আছে শুধু রাওনাফ এবং উর্বি। উর্বি মনে মনে ভাবে, কে বলবে এদের বয়স হয়েছে, এখনো এত ফুর্তিবাজ। না জানি কলেজ লাইফে কি করেছে এরা।
আর চোখে এক পলক রাওনাফের দিকে তাকায় সে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা পড়ছে সে। উর্বি মনে মনে হাসে। এই ডাক্তারদের পড়াশোনা কখনোই শেষ হয় না। উচ্ছ্বাস হাসছে। ভাই হাসতেন কেন? সজীব অবাক হয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলে, ব্যাপারটা কেমন সিনেমাটিক হয়ে গেল। আমার প্রেমিকা সামনের গাড়িতে তার স্বামীর পাশে বসে আছে, আর আমি হন্য হয়ে তাদের ফলো করছি। আমায় আবার ফলো করেছে আমার শত্রু। এরকম একটা সিনেমা মনে হচ্ছে যেন দেখেছি। সজীব চুপ করে আছে। তার ভীষণ ভয় লাগছে। এতবার করে বলেছে এত রেস্ট নিয়ে লাভ নেই। কে শুনে কার কথা? এই জানোয়ারের বাচ্চা মামুন আবার তাদের ফলো করছে কেন? ভাই নিজের জন্য কোন বিপদ ডেকে আনতে চলেছে কে জানে। রাত 9টা নাগাদ তারা সেন্ট মার্টিন পৌঁছে যায়। তারা সবাই উঠেছে সেন্ট মার্টিনের সুপরিচিত ব্লু প্যারাডাইস রিসর্টে। সবাই খুব ক্লান্ত। সবাই মিলে ঠিক করেছিল রিসর্টে পৌঁছেই আগে রেস্ট নেবে, তারপর খাওয়া দাওয়া। উর্বিদের জন্য ঠিক হয়েছে 404 নম্বর রুম। সবাই সবার লাগেজ নিয়ে সবার রুমে যাচ্ছে। রাওনাফ রিসেপশন থেকে চাবি নিয়ে এসেছে। তারা রুম বয়কে অনুসরণ করে নিজেদের রুমের দিকে এগোচ্ছে। উর্বি তার স্বামীর পিছু পিছু হাঁটছে। সে ধারণাও করতে পারছে না এই রিসর্টের রুম নাম্বার 412-তে তার জন্য অপেক্ষা করছে কেউ। উর্বি বুঝতে পারছে না সে কোথায়। হাত দিয়ে চোখ ডলছে সে। পরক্ষণে মনে পড়ল সে তো সেন্ট মার্টিনের একটা রিসর্টের রুমে আছে। বাড়ি থেকে মিষ্টি রোদ জানালার সাদা রঙের পাতলা পর্দা ভেদ করে রুমের ভেতর উকি দিচ্ছে। তাদের ঘরটা বেশ বড়। গোটা রিসর্টটাই অনেক বড়। উর্বি গা থেকে চাদর সরিয়ে মেঝেতে পা রাখে। রাওনাফকে কোথাও দেখতে পাচ্ছে না। কোথাও বেরিয়েছে নাকি? সে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেয়। বেশ বেলা হয়ে গিয়েছে। এত বেলা অবধি সে ঘুমোয় না, কিন্তু গতকাল রাতে জার্নি করে সে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। উর্বি ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায়। রাওনাফের ব্যবহৃত চাদরটা একেবারে গুটিয়ে ভাঁজ করে রাখা। এই মানুষটি খুবই গোছালো। এত গোছালো পুরুষ উর্বি দেখেনি। বিছানার সাথে লাগোয়া টেবিলটায় একটা কফি মেকার আর কিছু ইনস্ট্যান্ট কফির পাতা দেখতে পায় সে। দেখে উর্বির কফি খেতে ইচ্ছে করছে। সে নিজের জন্য এক মগ কফি বানিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দায় গিয়ে সে চমকে যায়। এখান থেকে সমুদ্র সৈকতের চমৎকার দৃশ্য উপভোগ করা যাচ্ছে। উর্বিদের ঘরটি 4 তলায়। রিসর্টের বাগানে প্রচুর লোকজন। সবাই যে যার মতো আনন্দ করছে। হঠাৎ রাওনাফের দিকে তার চোখ যায়। পোল সাইডের পাশে একটা টেবিলে তার বন্ধুরা মিলে হইহুল্লোড় করে গল্প করছে। রাওনাফকেও বেশ হাসি খুশি দেখাচ্ছে। রাওনাফের বন্ধুদের বইরা ব্যস্ত সেলফি নিতে। উর্বি কফিটা শেষ করে। সে এখন কি করবে? রাওনাফকে ফোন দেবে? রাওনাফকেও ফোন দিতে হয় না, রাওনাফই তাকে ফোন দেয়। উর্বি কানে ফোন চেপে ধরে রাওনাফের দিকে তাকিয়ে আছে।